ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ কোশ্চেন সলভ 2021 এক্সামিনেশন 2019 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 2/10/2021। আজকে আমি তোমাদেরকে ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশের এক্সামিনেশন 2019 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 2/10/2021 প্রশ্ন সলভ করে দিব এবং রকিবুল 24 সাজেশন যে 100% কমন পড়েছে তার প্রমাণটিও তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদের প্রশ্নের উপরে লেখা ছিল ডিগ্রি পার্টস অ্যান্ড সার্টিফিকেট কোর্স থার্ড ইয়ার এক্সামিনেশন 2019। তো তোমাদের 3 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, মোট মার্ক হলো 80। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছে স্যার 80 মার্কের মধ্যে পাস মার্ক কত? 80 মার্কের মধ্যে পাস মার্ক হলো 32। তো তোমাদের প্রথমে আসি পার্ট এ। তো পার্ট এ তোমাদের ছিল প্যাসেজ রাইটিং। তো প্যাসেজ তোমাদের এই প্যাসেজটি এসেছিল। তো প্যাসেজের এ নাম্বারে তোমাদের প্রশ্ন এসেছিল অ্যানসারিং কোশ্চেন। এর 1 নাম্বার প্রশ্ন এসেছিল হোয়াট ইজ দ্য বেস্ট অ্যামেজমেন্ট ফর দ্য হার্ড ওয়ার্কিং ম্যান অ্যান্ড হোয়াই ইজ ইট সো? এর বাংলা অর্থ হলো হোয়াট ইজ দ্য বেস্ট অ্যামেজমেন্ট ফর এ ওয়ার্কিং ম্যান। এর বাংলা অর্থ হলো একজন কর্মজীবী মানুষের জন্য সেরা বিনোদন কোনটি এবং কেন? অ্যানসারিং কোশ্চেনের নিয়ম শিখেছিলাম, যদি হোয়াট দ্বারা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা দুইভাবে অ্যান্সার লিখতে পারবা। প্রথমটি হলো অ্যান্সার প্লাস কোশ্চেন, দ্বিতীয়টি হলো কোশ্চেন প্লাস অ্যান্সার। আর আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 108 নাম্বার পেজে ডাব্লিউএসগুলো কীভাবে অ্যান্সার করতে হয় তার সহজ ট্রিক দিয়ে দেওয়া ছিল। তো তোমরা দেখো আমরা আগে অ্যান্সার প্লাস কোশ্চেন করব। তো তোমাদেরকে বের করতে হবে অ্যামিউজমেন্ট অর্থাৎ সেরা বিনোদন কোনটি। তো আমরা প্যাসেজে চলে যাই। এখানে অ্যান্সার দেওয়া আছে, দেখো অ্যান এন্টারটেইনিং বুক। তো এখানে অ্যান্সার হবে অ্যান এন্টারটেইনিং বুক। আমি অ্যান্সারটি করে দিলাম, তোমরা দেখো অ্যান এন্টারটেইনিং বুক ইজ দ্য বেস্ট অ্যামিউজমেন্ট ফর এ হ্যান্ড ওয়ার্কিং ম্যান। এরপরে দেখো এখানে দেখা আছে হোয়াই ইজ ইট সো। হোয়াই থাকলে অবশ্যই তোমাদেরকে বিকজ দিয়ে লিখতে হবে। তো আমি এখানে বিকজ লিখেছি, এরপরে প্যাসেজ থেকে অ্যান্সারটুকু বসিয়ে দিয়েছি। তো এখানে প্যাসেজের অ্যান্সার ছিল ইট বিলিভস হিজ ডালনেস। তো আমি এখানে বসে দিয়েছি বিকজ ইট বিলিভস হিজ ডালনেস। তো এবার চলে যায় 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটি হলো হাউ ডাজ ইট হেল্প হিম ইভেন ইন হিজ ওয়ার্ক? এর বাংলা অর্থ হলো এটি কিভাবে তার কথায় সাহায্য করে। তো আমি তোমাদেরকে একটি রুল শিখেছিলাম, যদি হাউ দ্বারা প্রশ্ন থাকে তাহলে তোমরা অ্যান্সার কিভাবে করবা। তো হাউ দ্বারা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, হাউ দ্বারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা লিখবে কোশ্চেন প্লাস অ্যান্সার। তো আগে তোমাদেরকে প্রশ্নটি লিখতে হবে। তো তোমরা দেখো এখানে প্রশ্ন আছে ইট হেল্প হিম ইভেন ইন হিজ ওয়ার্ক। তো আমি এখানে প্রশ্নটুকু নিয়ে নিলাম। আর আমি তোমাদেরকে বলেছিলাম বাক্যের মধ্যে যদি ডাস থাকে তাহলে ডাসের জন্য মূল ভার্বের সাথে একটা অতিরিক্ত এস যুক্ত করতে হবে। যেহেতু এখানে ডাস আছে সুতরাং আমি একটু অতিরিক্ত এস যুক্ত করে দিয়েছি। আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 108 নাম্বার পেজে এই রুলটি কিন্তু দিয়ে দেওয়া ছিল। এরপরে আমাদেরকে অ্যান্সারটুকু লিখতে হবে। তো এখানে কিন্তু অ্যান্সারটুকু আমরা পেয়ে গেছি টু এ লাভলিয়ার অ্যান্ড মোর ইন্টারেস্টিং সিনস। তো আমি এখানে অ্যান্সারটুকু বসিয়ে দিলাম, তোমরা দেখো টু এ লাভলিয়ার অ্যান্ড আমরা এখানে মোর কথাটুকু কেটে দিব ইন্টারেস্টিং সিনস। এখানে অ্যান্সার হবে ইট হেল্পস হিম ইভেন ইন হিজ ওয়ার্ক টু এ লাভলিয়ার অ্যান্ড ইন্টারেস্টিং সিনস। তো আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু করতে পেরেছো। তো এবার চলে যাই 3 নম্বরে। তো 3 নম্বরটি দেখো হোয়াট ইজ দ্য বেস্ট টেস্ট টু কাল্টিভেট। তো এখানে বলা আছে সেরা স্বাদ কোনটি। তো আমি তোমাদেরকে বলেছিলাম হোয়াট দ্বারা প্রশ্ন থাকলে দুইভাবে অ্যান্সার করা যায়, একটি হলো অ্যান্সার প্লাস কোশ্চেন আর একটি হলো কোশ্চেন প্লাস অ্যান্সার। আমরা এখানে কোশ্চেন প্লাস অ্যান্সার করব। তো আমরা এখানে আগে প্রশ্নটুকু লিখবো। তো আমরা এখানে প্রশ্নটুকু আগে লিখে নিলাম দ্য বেস্ট টেস্ট টু কাল্টিভেট। এরপরে আমাদেরকে অবশ্যই যে সাহায্যকারী ভাব দেওয়া থাকবে সেটি বসাতে হবে। আমি এখানে সাহায্যকারী ভাব বসালাম। এরপরে তোমাদেরকে অ্যান্সারটুকু বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে ইজ রিডিং বুক, মানে হলো বই পড়া। এরপরে 4 নম্বরে ছিল হাউ ডাজ দিস টেস্ট বেনিফিট ম্যান। এর বাংলা অর্থ হলো এই স্বাদ কিভাবে মানুষের উপকার করে। তো যেহেতু এখানে হাউ দ্বারা প্রশ্ন আছে, যদি হাউ দ্বারা প্রশ্ন থাকে আমি তোমাদেরকে বলেছি কোশ্চেন প্লাস অ্যান্সার করতে হবে। তো যেহেতু এখানে হাউ দ্বারা আছে তো আমরা আগে কোশ্চেন প্লাস অ্যান্সার করে দিব। প্রশ্নটুকু আগে আমরা লিখবো। তো আমি এখানে প্রশ্ন লিখলাম, তোমরা দেখো দিস টেস্ট বেনিফিট ম্যান। তো যেহেতু এখানে ডাজ আছে, যদি ডাজ থাকে তাহলে মূল ভার্বের সাথে অতিরিক্ত একটি এস নিয়ে আসতে হবে। তো আমি একটি অতিরিক্ত এস নিয়ে আসলাম। এরপরে আমাদের অ্যান্সারটুকু বসাতে হবে। তো আমি প্যাসেজ থেকে অ্যান্সারটুকু নিয়ে নিব। তো আমি এখানে প্যাসেজ থেকে অ্যান্সারটুকু নিয়ে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো অ্যান্সারটি হবে, তো এখানে অ্যান্সারটি হবে দিস টেস্ট বেনিফিট ম্যান হোয়াইল হি এনজয় হিমসেলফ দেয়ার হি মে ফরগেট দ্য ইভিলস অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট। তো আমি তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্নের অ্যান্সার খুব সহজেই প্রশ্ন থেকে এবং প্যাসেজ দেখে দেখে অ্যান্সার করে দিলাম। তোমরা যারা আমার হ্যান্ডনোটটি ক্রয় করে পেজ নাম্বার 108 ভালো করে পড়েছো তারা কিন্তু অ্যান্সারিং কোশ্চেনের মধ্যে 4 মার্কের মধ্যে 4 মার্কেই পেয়ে গেছো।
এবার চলে যায় বিতে। তো বিতে ছিল হোয়াট মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স। তো প্রথমে তোমাদের এসেছে অ্যামাজমেন্ট। তো অ্যামাজমেন্ট অর্থ হলো সন্তোষ, এর অ্যান্সার হবে স্যাটিসফিকেশন। এরপরে দেখো আছে রিলিফ। তো রিলিফ অর্থ হলো স্বস্তি, এখানে অ্যান্সার হবে অ্যালিভেট। এরপরে দেখো তোমাদের আছে ডালনেস। তো ডালনেস অর্থ হলো নিস্তেজতা, এর অ্যান্সার হবে মনোটোনি। এরপরে তোমাদের এসেছিল ড্রাজেরি, এর বাংলা অর্থ হলো অশ্লীলতা, এখানে অ্যান্সার হবে গ্লিয়ান। এরপরে তোমাদের ছিল গ্র্যাটিফাই, এর বাংলা অর্থ হলো কৃতজ্ঞতা, এখানে অ্যান্সার হবে স্যাটিসফাই। এবং সর্বশেষ তোমাদের ছিল কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট অর্থ হলো যোগাযোগ, এখানে অ্যান্সার হবে কমিউনিকেশন। তোমরা যারা আমার হ্যান্ডনোট ক্রয় করে 109 এবং 110 নাম্বার পেজ পড়েছো, এখানে মোট 100টি ওয়ার্ড দেওয়া ছিল। এই 100টি ওয়ার্ডের মধ্যে থেকে এখানে কিন্তু 3টি ওয়ার্ড কমন পড়েছে। তো এর অ্যান্সারগুলো তোমরা অনেকে অন্যভাবে লিখতে পারো। তো আমি যেগুলো অ্যান্সার লিখে দিয়েছি সেগুলো রাইট, এবং তোমরা যদি অন্য কোনো অর্থ লেখো তাহলে কিন্তু সেগুলো রাইট হবে। এবার চলে যায় বি পার্টে। তো বি পার্টটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, এটি হলো গ্রামাটিক্যাল পার্ট। তো 2 নম্বরে তোমাদের এসেছে চেঞ্জিং ওয়ার্ড। তো চেঞ্জিং ওয়ার্ডের প্রথমে এসেছে তোমাদের এমপ্লয়ি, এটিকে নাউন করতে বলেছে। তো এমপ্লয়ের নাউন হলো এমপ্লয়মেন্ট। তো একটি করে সেন্টেন্স লিখতে হয়। তো আমার হ্যান্ডনোটে কিন্তু মাত্র 4টি সেন্টেন্স দিয়ে সকল সেন্টেন্স লেখার নিয়ম ছিল। তো আমি এখানে সেই নিয়মটি ইউজ করেছি, রহিম ইজ গুড এমপ্লয়মেন্ট। এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 48 রুল 1 থেকে প্র্যাকটিস 1 এর অনুরূপ হিসাবে কমন পড়েছে। তো অনেকেই তোমরা বলতে পারো স্যার আপনার হ্যান্ডনোটে তো অনেকগুলো রুল আছে। তো এটি একটি মিথ্যা কথা। আমার হ্যান্ডনোটে মোট চেঞ্জিং ওয়ার্ডে 4টি রুল দিয়ে দেওয়া ছিল। তো 48 নম্বর পেজে রুল নাম্বার 1 প্র্যাকটিস 1 এর অনুরূপ এসেছে। এখানে 1টি দেওয়া ছিল অ্যাসিড। তো অ্যাসিড থেকে দেওয়া ছিল অ্যাসিডমেন্ট, অনুরূপভাবে এখানে এসেছে এমপ্লয়ে, এমপ্লয় থেকে এসেছে এমপ্লয়মেন্ট। তো আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো, এটি আমার হ্যান্ডনোট থেকে হুবহু কমন পড়ে গেছে। এবার চলে যাই 2 নম্বরে। তোমাদের 2 নম্বরে এসেছিল কনসিডার। তো কনসিডারে অ্যাডজেক্টিভ করতে বলেছে। তো কনসিডারের অ্যাডজেক্টিভ হলো কনসিডারেবল। এবং সেন্টেন্স রহিম ইজ ভেরি কনসিডারেবল, এটি আমার ট্রিক থেকে আমি লিখে দিয়েছি। তো আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 50 এর রুল 3 প্র্যাকটিস 71 এর অনুরূপ। তো 71 নম্বর প্র্যাকটিসটি দেওয়া ছিল প্লেজার। তো প্লেজারের ওখানে অ্যান্সার দিয়েছিল প্লেজারেবল। তো অনুরূপভাবে এখানে দেওয়া আছে কনসিডার। তো কনসিডারের অ্যান্সার হবে কনসিডারেবল। তো যারা 71 নাম্বার প্র্যাকটিসটি পড়েছো তারা ইজিলি হবে এটিরও অ্যান্সার দিতে পেরেছো। তো এরপরে তোমাদের এসেছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের ভার্ব করতে বলেছি। ইন্ট্রোডাকশনের ভার্ব হলো ইন্ট্রোডিউস। এটি আমার পেজ নাম্বার 49 এর রুল নাম্বার 2 থেকে কমন পড়েছে প্র্যাকটিস 54 এর অনুরূপ। তো 54 নম্বর প্র্যাকটিসটি আমার হ্যান্ডনোটে দেওয়া ছিল কনক্লুশন। তো কনক্লুশনের ভার্ব হলো কনক্লুড। তো এখানে দেওয়া আছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের ভার্ব দেওয়া আছে হবে ইনক্লুড। যারা 54 নম্বর প্র্যাকটিসটি পড়েছো তারা ইজিলি ভাবে এটি আনসার করতে পেরেছো। এবং সেন্টেন্স আমি তোমাদেরকে ট্রিক দিয়েছিলাম, ট্রিকটি দিয়ে আমি আনসার করে দিয়েছি। দেখো, করিম শুড ইন্ট্রোডিউস হারসেলফ। আশা করি তোমরা সেন্টেন্সটিও আমার ট্রিক দেখে দেখেই লিখতে পেরেছো। তো এরপরে তোমাদের এসেছে ফেভার। তো ফেভারের অ্যাডভার্ব করতে বলেছে। আর আমি তোমাদেরকে একটি সহজ রুল শিখিয়েছিলাম আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 50 এর রুল 3 প্র্যাকটিস 80। তো ফেভারের সাথে যদি আমরা অ্যাডভার্ব করতে যাই তাহলে তার সাথে এলওয়াই যুক্ত করলেই কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। তো ফেভারের অ্যাডভার্ব হলো ফেভারেটলি। তো আমি একটি সেন্টেন্স তোমাদেরকে লিখতে হয়, একটি সেন্টেন্সও দিয়েছি ট্রিক থেকেই, কোহলি ডিড দ্য ওয়ার্ক ফেভারেটলি। তো যারা আমার হ্যান্ডনোটটি ক্রয় করে মাত্র 4টি রুল পড়েছো তারা ইজিলি ভাবে চেঞ্জিং ওয়ার্ডের সকল অ্যান্সারগুলো করতে পেরেছো। এবার চলে যাই 3 নম্বরে। তো 3 নম্বরে তোমাদের প্রশ্ন এসেছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এই নাম্বারে আমি অ্যান্সার করে দিচ্ছি। তোমরা দেখো, ইফ ইউ রিড দ্য স্টেট লিফলেট এভরিথিং শুড বিকাম ক্লিয়ার। এর বাংলা অর্থ হবে আপনি রাস্তার লিফলেটটি পড়েন তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তো এখানে অ্যান্সার হবে স্ট্রিট মানে রাস্তা। বি নম্বরে অ্যান্সার হবে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এখানে অ্যান্সার হবে ইজি। এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হলো বলা সহজ করা কঠিন। এবার চলে যাই সি নম্বরে। তো সি নম্বরটি দেখো, দ্য সুইচ বোর্ড ইজ প্রেজেন্টলি আউট অফ অর্ডার বাট ইট উইল সুন ফিক্সড। তো এখানে অ্যান্সার হবে প্রেজেন্টলি। এর ব্যাখ্যাটি তোমাদেরকে বলে দেই। এর বাংলা অর্থটুকু করো, সুইচ বোর্ডটি বর্তমানে অর্ডারের বাহিরে, এটি শীঘ্রই ঠিক হয়ে যাবে। এবার চলে যাই ডি নম্বরে। তো ডি নম্বরটি দেখো, দ্য কস্ট অফ, আমি অ্যান্সার দিয়েছি অয়েল, হ্যাজ গোয়িং আপ এগিন। এর বাংলা অর্থ হলো তেলের দাম আবার বেড়েছে। তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো স্যার এই অয়েলের জায়গায় যদি আমরা অন্য কোনো দ্রব্যের নাম দেই তাহলে কি হবে? এর উত্তরটি হলো হবে। এখানে তোমরা যে কোনো দ্রব্যের নাম দিলেই হয়ে যাবে,
কারণ দ্য কস্ট অফ যে কোনো দ্রব্য হ্যাজ গোয়িং আপ এগিন, মানে এই দ্রব্যটির দাম আবার বেড়েছে। তোমরা যারা আমার হ্যান্ড নোটের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যে 20টি রুল দেওয়া ছিল সেই 20টি রুল পড়েছো, তারা এখান থেকে ইজিলি ভাবে 3টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে পেরেছো। তো আমি আমার হ্যান্ড নোট থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের প্রমাণটি দেখাবো না, আমি অন্য 5টি বা 6টি আইটেমের তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো যে আমার হ্যান্ড নোট থেকে কমন পড়েছে। এবার চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি এসেছিল রাইট ফ্রম আর ভার্ব। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 30 থেকে 32 নম্বর পেজে মোট 6টি রুলস দিয়ে দেওয়া ছিল এবং 6টি রুলসের আন্ডারে মোট 35টি রাইট ফ্রম আর ভার্ব প্র্যাকটিস করা ছিল। তোমরা যারা আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 30 থেকে 32 পড়েছো এবং 6টি রুল মুখস্থ করেছো, তারা ইজিলি ভাবে এখানে 4 মার্কের মধ্যে 4 মার্ক পেয়ে গেছো। তো আমি এখন এর প্রমাণটা দিয়ে দিব এবং সাথে সাথে তোমাদের অ্যান্সারগুলো করে দিব। আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 30-এর রুল 2 থেকে এটি হুবহু কমন পড়েছে। তো এখানে অ্যান্সার রুলটি দেওয়া ছিল সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। তো বাক্যটি একটু একবার পড়ো, ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেটে বি ব্ল্যাক। তো দেখো এখানে আছে অফ আর প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। তো এখানে দেওয়া আছে দেখো ওয়ান হলো সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। বি এর ভার্বগুলো হলো এম ইজ আর। তো এম ইজ আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইজ, এই কারণে এখানে অ্যান্সার হবে ইজ। অ্যান্সার হবে ওয়ান অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক। তো এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 30 রুল 2 থেকে হুবহু কমন পড়েছে। এবার চলে যায় বি নম্বরে। তো বি নম্বরে তোমাদের এসেছে মাই ফাদার ব্র্যাকেটে হলো গো টু ঢাকা ইয়েস্টারডে। তো এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 31-এর রুল 4 প্র্যাকটিস 17 থেকে কমন পড়েছে। তো আমি তোমাদেরকে আমার হ্যান্ড নোটে দেওয়া ছিল ইয়েস্টারডে থাকলে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো ইয়েস্টারডে যেহেতু দেওয়া আছে, সুতরাং এখানে তোমাদের অ্যান্সার করতে হবে ওয়েন্ট। তো আমি এখানে অ্যান্সার করে দিলাম ওয়েন্ট, এখানে অ্যান্সার হবে ওয়েন্ট। তোমরা যারা আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 31 রুল 4 প্র্যাকটিস 17 পড়েছো, তারা ইজিলি ভাবে এটি অ্যান্সার করতে পেরেছো। এবার চলে যাই সি নম্বরে। তো সি নম্বরটি দেখো এখানে দেওয়া এসেছে মাই পেন ইজ ব্র্যাকেট হলো লস। তো এখানে অ্যান্সার হবে লসিং। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 30 রুল নাম্বার 1 থেকে কমন পড়েছে। আমি তোমাদেরকে রুল শিখিয়েছিলাম যদি কোনো রাইট ফ্রম আর ভার্বের শেষে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা এখানে অনেকেই লস্ট অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করেছো প্যাসিভ ভয়েসে। তোমরা যদি কেউ এখানে লস্ট বা প্যাসিভ ভয়েসে করে থাকো তাহলেও অ্যান্সারটি সঠিক হবে এবং তোমরা যারা লসিং লিখেছো তাদেরও সঠিক হবে। তো এখানে এর বাংলা অর্থটি হবে মাই পেন ইজ লসিং। এর বাংলা অর্থ হবে আমার কলম হারিয়ে যাচ্ছে। তো এবার চলে যাই ডি নম্বরে। তো ডি নম্বরে তোমাদের এসেছে দেখো উই ব্র্যাকেট হলো বি গোয়িং দেয়ার টুমোরো। তো এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 31 রুল নাম্বার 4 থেকে হুবহু কমন পড়েছে। যদি টুমোরো থাকে তাহলে সেটি অবশ্যই ফিউচার টেন্সে করতে হবে। তো এখানে অ্যান্সার হবে উইল বি। তো এটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এর অ্যান্সার হবে উইল বি। তো তোমরা অনেকে এখানে আর দিয়ে অ্যান্সার করেছো। তো যারা আর দিয়ে অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটি ভুল হয়েছে। এর ব্যাখ্যাটি তোমাদেরকে করে দেই। তোমরা যদি এখানে উইল বি দিয়ে বাক্যটি লেখো, এর বাংলা অর্থ দাঁড়াবে উই উইল বি গোয়িং দেয়ার টুমোরো। আমরা আগামীকাল সেখানে যাব। আর যারা তোমরা এখানে আর দিয়ে অ্যান্সার করেছো তাদের বাংলা অর্থ হবে আমরা আগামীকাল সেখানে যাচ্ছি। এখানে যাচ্ছি বলতে প্রেজেন্টকে বোঝায়, কিন্তু দেখো আগামীকাল এখানে কিন্তু টুমোরো ওয়ার্ড আছে আগামীকাল। তো তোমরা তো কখনোই বলবা না আমরা আগামীকাল সেখানে যাচ্ছি, তোমরা সবসময় বলবা আমরা আগামীকাল সেখানে যাব। তো তোমরা এই বাংলা দুটি একটু বিবেচনা করে দেখো, তাহলে বুঝতে পারবা এখানে সঠিক উত্তরটি কোনটা হবে। এখানে সঠিক উত্তরটি হবে উইল বি। উই উইল বি গোয়িং দেয়ার টুমোরো। আমরা আগামীকাল সেখানে যাব। এখানে অ্যান্সার কখনোই হবে না আমরা আগামীকাল সেখানে যাচ্ছি। এবার চলে যায় অ্যান্টিনমসে অর্থাৎ বিপরীত শব্দে। তো আমার হ্যান্ড নোট থেকে 4টি অ্যান্টিনমস হুবহু কমন পড়েছে। তো এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার আপনার বইয়ে মনে হয় অনেকগুলো অ্যান্টিনমস দেওয়া ছিল এই কারণে কমন পড়েছে। এটি তোমাদের সম্পূর্ণ ভুল কথা। আমার হ্যান্ড নোটে মাত্র 50টি অ্যান্টিনমস দেওয়া ছিল। এই 50টির মধ্য থেকে 4টি অ্যান্টিনমস হুবহু কমন পড়েছে। তো প্রথমে দেখো তোমাদের এসেছে অ্যাকসেপ্ট, বিপরীত শব্দ হবে রিজেক্ট। অ্যাকসেপ্ট অর্থ হলো গ্রহণ করা, রিজেক্ট অর্থ হলো বর্জন করা। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 62-র 19 নাম্বার প্র্যাকটিস থেকে হুবহু কমন পড়েছে। এরপরে হলো কেয়ার, কেয়ারের বিপরীত শব্দ হবে কেয়ারলেস। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 63-র 37 নাম্বার থেকে হুবহু কমন পড়েছে। এরপরে তোমাদের দেওয়া আছে এখানে দেখো ফার্টেল। তো ফার্টেলের বিপরীত শব্দ হবে স্টেরিল। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 62-র 6 নাম্বার থেকে হুবহু কমন পড়েছে। এরপরে তোমাদের ছিল অপোজ। তো এর বিপরীত শব্দ হবে সাপোর্ট। এটি আমার হ্যান্ড নোট থেকে কমন পড়েনি। তো
তো তোমরা দেখো মাত্র 50টি থেকেই কিন্তু হুবহু 4টি অ্যান্টিনমস কমন পড়েছে। তো তোমাদের কাছে যাদের বই আছে তারা অবশ্যই বুঝতে পারছো এগুলো কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে গেছো। আর রকিবুল 24 কখনোই লংলি কোনো সাজেশন বানায় না, সবসময় শর্টকাট সাজেশন বানায় যে সাজেশনগুলো থেকে 100% কমন পড়ে। এবার চলে যাই 6 নম্বর প্রশ্নে। তো 6 নম্বর প্রশ্নটি তোমাদের এসেছে WS কোশ্চেন। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 43 থেকে 45 নম্বর পেজে মাত্র 8টি WS কোশ্চেনের টেকনিক দিয়ে দেওয়া ছিল। তোমরা যারা 43 এবং 45 নম্বর পেজে এই 8টি টেকনিক পড়ে গেছো তারা ইজিলি ভাবে WS কোশ্চেনে 4 মার্কের মধ্যে 4 মার্ক পেয়ে গেছো। তো এখন আমি এর আনসারগুলো করে দেই। এ নাম্বারে তোমাদের এসেছে আই নো দ্য ম্যান ফ্রম জাপান। আমি জাপানের লোকটিকে চিনি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কাকে চেনো। তো এখানে অবশ্যই WS হিসাবে তোমাদেরকে নিয়ে আসতে হবে হুম। এরপর সাহায্যকারী ভাব, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, সুতরাং মূল ভাব অনুযায়ী তোমাদেরকে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি নিয়ে আসতে হবে। যেহেতু এখানে নো আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে নিয়ে আসতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, আর আই থাকলে তোমাদেরকে নিয়ে আসতে হবে ইউ। এরপরে মূল ভাব দেওয়া আছে নো, তো নো বসিয়েছি। তো এখানে আনসার হবে হুম ডু ইউ নো, তুমি কাকে চেনো। তো এখানে আনসার হবে দ্য ম্যান ফ্রম জাপান, জাপানের লোকটিকে। তো তোমরা যদি এখানে অন্য কোনো WS দিয়ে এই প্রশ্নটুকু অ্যান্সার করো তাহলে তা হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাদেরকে অবশ্যই এখানে সঠিক WS হুম দিয়ে করতে হবে। এরপরে যাই বি নম্বরে। তো বি নম্বরে এখানে দেওয়া আছে দেখো সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে। এর বাংলা অর্থ হলো গত রোববার কিছু ঘটেছিল। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 43 টেকনিক 4 থেকে এটি হুবহু কমন পড়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো বাক্যের মধ্যে সানডে, স্যাটারডে, মানডে যে কোনো বারের নাম থাকে তাহলে তোমাদেরকে WS হিসাবে নিয়ে আসতে হবে হোয়েন। এরপরে দেখো তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, যেহেতু বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই এবং ভার্বের পাস্ট ফর্ম অথবা ইডি যুক্ত করা আছে, সুতরাং তোমাদেরকে WS সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে সামথিং, তো সামথিং বসিয়েছি। যদি তোমরা ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো হ্যাপেন্ড এর প্রেজেন্ট ফর্ম হলো হ্যাপেন। তো এখানে আনসার হবে হোয়েন ডিড সামথিং হ্যাপেন। মরিয়ম গতকাল পায়ে হেঁটে স্কুলে গেছে। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 43 টেকনিক 5 দেওয়া ছিল যদি অন ফুট থাকে মানে পায়ে হাঁটা তাহলে WS হিসাবে নিয়ে আসতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তোমরা দেখো এখানে দেওয়া আছে ওয়েন্ট। ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু সাহায্যকারী ভাব নাই এবং ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে নিয়ে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট বসালাম মরিয়ম। এরপরে যদি তোমরা ডিড বসাও তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো এখানে দেওয়া আছে ওয়েন্ট। ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে গো। এরপরে বাকি অংশ টু স্কুল ইয়েস্টারডে এবং অন ফুটটি বাদ যাবে। তো এটি আমার হ্যান্ড নোটের 43-এর টেকনিক 5 থেকে হুবহু কমন পড়েছে। তোমরা যারা 43 পৃষ্ঠার টেকনিক 5 পড়েছো তারা ইজিলিভাবে এটি অ্যান্সার করতে পেরেছো। এবার চলে যাই ডি নম্বরে। তো ডি নম্বরে তোমাদের এসেছে মাই মাদার ইজ এ স্কুল টিচার। আমার মা একজন স্কুল শিক্ষিকা। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 44 টেকনিক 22 নম্বর প্র্যাকটিস থেকে হুবহু কমন পড়েছে। তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইউর মাদার। প্রথমে তোমাদেরকে WS হিসেবে নিয়ে আসতে হবে হোয়াট। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে মাই মাদার, আর মাই থাকলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে ইয়োর। তো হোয়াট ইজ ইউর মাদার। তো এটা এবার চলে যায় 7 নম্বরে। তো 7 নম্বরটি তোমাদের এসেছিল রিয়ারেঞ্জ। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 58 থেকে 61 নাম্বার পেজে মাত্র 5টি রুলস দিয়ে দেওয়া ছিল এবং এর আন্ডারে 40টি রিয়ারেঞ্জ প্র্যাকটিস দেওয়া ছিল। তোমরা যারা মাত্র 5টি রুলস পড়েছো এবং এই 40টি রিয়ারেঞ্জ প্র্যাকটিস করেছো তারা ইজিলিভাবে এই 4টির মধ্যে 4 মার্কেই পেয়ে গেছো। তো প্রথমে আসি এ নাম্বারে। তো এ নাম্বারে তোমাদের অ্যান্সার হবে দিস বোতল হোল্ডস এ লট অফ ওয়াটার। এর বাংলা অর্থ হবে এই বোতলে প্রচুর পরিমাণ পানি থাকে। তো এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 59 রুল 3 থেকে হুবহু কমন পড়েছে। এবার চলে যাই বি নম্বরে। তো বি নম্বরে অ্যান্সার হবে এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি ভেরি মাচ। একজন দেশপ্রেমিক তার দেশকে খুব ভালোবাসে। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 58 রুল 1 থেকে কমন পড়েছে। সি নম্বরে। তো সি নম্বরে অ্যান্সার হবে বুকস আর প্রিন্টেড অন পেপার। এর বাংলা অর্থ হবে কাগজে বই ছাপানো হয়। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 59 রুল 4 থেকে হুবহু কমন পড়েছে। এবার চলে যাই ডি নম্বরে। তো এটি একটি প্রবাদ বাক্য অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। এর বাংলা অর্থ হবে যেমন কর্ম তেমন ফল। তো এটি একটি প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটি আমার হ্যান্ড নোটে দিয়ে দেওয়া ছিল অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ।
তো তোমরা দেখতেছো রিয়ারেন্সে কিন্তু ইজিলি ভাবে তোমরা যারা আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 58 থেকে 61 এবং 4টি রুল পড়েছো তারা ইজিলি ভাবে অ্যান্সার করতে পেরেছো। এবার চলো যে পাংচুয়েশনে আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 54 থেকে 55 নম্বর পেজে ইজি ভাবে পাংচুয়েশনের রুল দিয়ে দেওয়া ছিল। তোমরা যারা পাংচুয়েশনের রুলগুলো পড়েছো তারা ইজিলি ভাবে এই পাংচুয়েশনটি সঠিক করতে পেরেছো। এর অ্যান্সারটি হবে পিপল হু হ্যাভ টু মেনি বুকস ওপেন ফাইন্ড, এখানে কমা হবে দে হ্যাভ নট এনি টাইম টু রিড দেম, এখানে ফুল স্টপ হবে, এখানে আইটি বড় হাতের হবে। ইন দ্য সেম ওয়ে এখানে কমা হবে পিপল উইথ টু মেনি ফ্রেন্ডস ক্যান নট ফাইন্ড এনাফ টু কাল্টিভেট ফ্রেন্ডশিপ উইথ অল অফ দেম। তো তোমরা যারা আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 54 থেকে 55 নম্বর পেজ পড়েছো তারা ইজিলি ভাবে এই আনসারটুকু করতে পেরেছো। এবার চলে যাই ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 65 9 নাম্বার থেকে হুবহু কমন পড়েছে। তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনার হ্যান্ড নোটে মনে হয় অনেকগুলো ট্রান্সলেশন দিয়ে দেওয়া ছিল। তো এই কথাটি পুরোটাই মিথ্যা। আমার হ্যান্ড নোটে মাত্র 10টি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন দিয়ে দেওয়া ছিল, এই 10টির মধ্যে থেকে একটি হুবহু কমন পড়েছে। পেজ নাম্বার 65 9 নাম্বার থেকে এটি কমন পড়েছে। এই আনসারটিকে এখন করে দিব বই পড়া একটি ভালো অভ্যাস। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, জানতে চাইলে পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু নো ইউ হ্যাভ টু রিড, অনেকে বই পড়ে না। মেনি ডু নট রিড বুকস, বই পড়ার আনন্দ থেকে তারা বঞ্চিত। দে আর ডিপ্রভ অফ দ্য জয় অফ রিডিং বুকস, বই পড়ার আনন্দ থেকে তারা বঞ্চিত। তোমরা যারা আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 65 এবং 9 নাম্বারটি পড়ে গেছো তারা ইজিলি ভাবে এটি কিন্তু অ্যান্সার করতে পেরেছো। এবং তো এখন আলোচনা করি গ্রামার পার্ট থেকে রকিবুল 24 এর হ্যান্ড নোট থেকে কতটুকু কমন পড়েছে। তোমাদের 8টি আইটেম ছিল, 8টি আইটেমের মধ্য থেকে 60টি আইটেম হুবহু কমন পড়েছে। 2 নাম্বার আইটেমটি হুবহু কমন পড়েছে, 3 নাম্বার আইটেমটি কমন পড়ে নাই, 4 নাম্বার আইটেমটি কিন্তু হুবহু কমন পড়েছে, 5 নাম্বার আইটেমটিও হুবহু কমন পড়েছে, 6 নাম্বার আইটেম WS কোশ্চেন এটিও কিন্তু হুবহু কমন পড়েছে, 7 নাম্বার আইটেমটিও হুবহু কমন পড়েছে, পাংচুয়েশনের রুল থেকে হুবহু কমন পড়েছে এবং 9 নাম্বার আইটেম এটিও কিন্তু হুবহু কমন পড়েছে। তো তোমরা দেখো যারা তোমরা রকিবুল 24 এর হ্যান্ড নোটটুকু ক্রয় করে পড়েছো মাত্র 8 থেকে 10 দিন, তারাই কিন্তু ইজিলি ভাবে গ্রামাটিক্যালে 20 মার্কের মধ্যে 20 মার্কেই তুলতে পেরেছো। যারা দুর্বল স্টুডেন্ট তারা আমার হ্যান্ড নোটটি ক্রয় করে যারা পড়েছো তারা ইজিলি ভাবে কিন্তু 15 থেকে 18 মার্ক তুলতে পেরেছো, আমি এটা বিশ্বাস করি। আর আমার হ্যান্ড নোটে যে গ্রামাটিক্যালগুলো দিয়ে দেওয়া ছিল সেগুলো একদম শর্টকাটে ছিল, এগুলো মাত্র 8 থেকে 10 দিন পরেই কমপ্লিট করা যায়। অভিজ্ঞতার আলোকেই সাজেশনগুলো আমি তৈরি করে থাকি এবং এই সাজেশনগুলো 100% কমন পড়ে। তো আমি মানুষের মতো বলে বেড়াই না যে টপ 5 টপ 7 টপ 8, এভাবে আমি বলে বেড়াই না। আমি যে সাজেশনগুলো দিই একদম শর্টকাট এবং সেগুলো থেকে প্রতি বছর 100% কমন পড়ে। তোমরা যদি আমার আগের বছরগুলো দেখো তাহলেও বুঝতে পারবা। আর রকিবুল 24 যে সাজেশনগুলো তৈরি করে সেগুলো একদম শর্টকাট, গ্রামাটিক্যাল রাইটিং প্যাসেজ রাইটিং সবগুলোই 100% কমন পড়ে। তোমরা এখন অনেকেরই ভিডিও পাবা যারা বলে 5 স্টার 2 স্টার 1 স্টার এগুলো সাজেশন দিয়ে থাকে, যে সাজেশনগুলো তোমরা কখনোই ফলো করবা না। এগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা পরীক্ষার হলে কোনো কমনও পাবা না আর নিজের স্টুডেন্ট লাইফটিকে কখনোই তোমরা ধ্বংস করবা না। তোমরা খুব ভালো জায়গা থেকে ভালো টিচারের কাছ থেকে সবসময় সাজেশন নিবা। এখন চলে যাই সি পার্ট। তো সি পার্টটি হলো তোমাদের রাইটিং পার্ট। তো রাইটিং পার্ট থেকে রকিবুল 24 এর সাজেশন 100% কমন পড়েছে। তো প্যারাগ্রাফ থেকে ফ্রেন্ডশিপ হুবহু কমন পড়েছে, আমি মাত্র 3টি প্যারাগ্রাফ দিয়েছিলাম এবং এর প্রমাণটিও তোমাদেরকে দেখাচ্ছি। এই ফ্রেন্ডশিপটি কমন পড়েছে, প্যাট্রিয়টিজম এটিও কমন পড়েছে, আমি এটি কম্পোজিশনে দিয়েছিলাম, কম্পোজিশন থেকে এটি কমন পড়েছে। এরপরে দেখো এটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি হুবহু কমন পড়েছে। এরপরে দেখো ডিজিটাল বাংলাদেশ, এটিও আমার সাজেশন থেকে হুবহু কমন পড়েছে। এরপরে দেখো ডায়লগ, ডায়লগ দেওয়া আছে ফিউচার প্ল্যান আফটার গ্রাজুয়েশন, এটি কিন্তু আমার ডায়লগ থেকে হুবহু কমন পড়েছে। এরপরে পোস্টার রাইটিং কোভিড-19, এই কোভিড-19 পোস্টারটিও আমার হ্যান্ড নোট থেকে হুবহু কমন পড়েছে। এবং অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, এই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংও আমার হ্যান্ড নোট থেকে হুবহু কমন পড়েছে। এখন আমি এর প্রমাণটুকু তোমাদেরকে দেখিয়ে দিব। রকিবুল 24 এর হ্যান্ড নোট থেকে রাইটিং পার্টে 6টি আইটেম হুবহু কমন পড়েছে। 10 নম্বর আইটেম, 13 নম্বর আইটেম, 14 নম্বর আইটেম, 17 নম্বর আইটেম, 16 নম্বর আইটেম এবং 17 নম্বর আইটেম, এবং এখানে যে 12 নম্বর আইটেমটি আছে এই আইটেমটি অনুরূপ হিসাবে কমন পড়েছে। তো আমি এখন এর প্রমাণটি তোমাদেরকে দেখিয়ে দেই। তো তোমরা যদি ইউটিউবে চলে যাও, গিয়ে লেখো রকিবুল 24, তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবা। চ্যানেলের ভিতরে
ক্লিক করবা। তো চ্যানেলের ভিতরে ক্লিক করলেই তোমরা একটু নিচে চলে আসবা। দেখো আমি এখানে কিন্তু সাজেশনটি দিয়েছিলাম। তো তোমরা দেখো আমি এখানে একটি সাজেশন আপলোড করে দিয়েছিলাম। তো এখানে তারিখ দেওয়া আছে 2 অক্টোবর। তো তোমরা এটা দেখে প্রতারিত হবা না। আমি এটা 11 তারিখ রাত 12টার পরে আপলোড করেছিলাম। আমি সাজেশনগুলো দেরিতে আপলোড করি, এর কারণ হলো আমি যদি সাজেশনগুলো আগে ইউটিউবে দিয়ে দেই তাহলে অনেক ইউটিউবার আছে আমার সাজেশনগুলো কপি করে তারা তাদের সাজেশন হিসেবে চালিয়ে দেয়। এই কারণে আমি পরীক্ষার আগের রাতে এটি আপলোড করে দেই। তো প্রথমে দেখো আমি এখানে সাজেশন দিয়েছিলাম। আমি ভিডিওটা একটু চালু করি তাহলে তোমরা বুঝতে পাবা। তো দেখো আমরা কিন্তু ডায়লগ তোমাদেরকে মাত্র 3টি দিয়েছিলাম এবং বলেছি 3টির মধ্যে থেকে একটি 100% কমন পড়বে। তো তোমরা দেখো চয়েস অফ ফিউচার ক্যারিয়ার, এটি কিন্তু হুবহু আমার সাজেশন থেকে কমন পড়েছে। তো আমি কিন্তু মানুষের মতো 20টা 15টা 16টা এরকমভাবে সাজেশন দেই না। আমি মাত্র দেখো তোমাদের এখানে 3টি দিয়েছিলাম, 3টির মধ্যে থেকে একটি কিন্তু হুবহু কমন পড়েছে, চয়েস অফ ফিউচার ক্যারিয়ার। আর প্রশ্নটি তোমাদের এখানে দেখো, এখানে কিন্তু ডায়লগ রাইটিংয়ে তোমাদের প্রশ্নটি ছিল ফিউচার প্ল্যান আফটার গ্রাজুয়েশন, এটি এবং চয়েস অফ ফিউচার ক্যারিয়ার এটি কিন্তু একই, এটি কিন্তু হুবহু কমন পড়েছে। এরপরে অ্যাপ্লিকেশন রাইটিংয়ে চলে যাই। তো অ্যাপ্লিকেশন রাইটিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম 1 2 3 এই 3টির মধ্যে একটি অ্যাপ্লিকেশন 100% কমন আসবে। তো দেখো এটি থেকে কিন্তু লাইব্রেরি ক্লাব, এখানে দেখো লাইব্রেরি ক্লাব, এই লাইব্রেরি ক্লাবটি কিন্তু হুবহু কমন পড়েছে। এরপরে চলে যায় লেটার রাইটিং এর ক্ষেত্রে। তো এখানে লেটার রাইটিং এসে তোমরা দেখো রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাটেন্ড ক্লাসেস। তো আমি আমার সাজেশনে চলে যাই। তোমরা দেখো এটি কিন্তু ইউটিউবে সাজেশন এখন আপলোড করাই আছে, ভিডিও তোমরা দেখতে পারো। তো আমি কিন্তু এখানে দিয়েছিলাম, তোমরা দেখো অ্যাডভাইসিং হিম টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি, অর্থাৎ খারাপ অভ্যাস থেকে পরিত্রাণ করার জন্য একটি লেটার লিখো। তো এই লেটারটি এবং এই যে লেটারটি এখানে এসেছে এই লেটারটি কিন্তু সেম। তোমরা যারা আমার হ্যান্ডনোটটি ক্রয় করে এই লেটারটি পড়েছো তারা যদি এই লেটারটি এখানে লিখে দাও তাহলে কিন্তু 10 মার্কের মধ্যে 7 থেকে 8 মার্ক হুবহু পেয়ে যাবা। আমি এখানে তোমাদেরকে বলেছিলাম 3টি লেটার খুবই গুরুত্বপূর্ণ, এই 3টির মধ্যে থেকে একটি কমন পড়বে, 3টির মধ্যে থেকে কিন্তু একটি কমন পড়ে গেছে। তো এবার চলে যায় 17 নম্বর প্রশ্নে। তো 17 নম্বর প্রশ্ন এখানে দেওয়া ছিল কোভিড-19 এর উপর পোস্টার। তো আমি তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম এবং হ্যান্ডনোটে অ্যান্সারটা ছিল হাউ টু প্রোটেক্ট কোভিড-19। আর আমি তোমাদেরকে বলেছিলাম পোস্টার রাইটিং এর ক্ষেত্রে এই 3টি পোস্টারের মধ্যে থেকে একটি পোস্টার অবশ্যই 100% কমন পড়বে। এই পোস্টারটি কিন্তু 100% কমন পড়েছে। এবার চলে যায় অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর ক্ষেত্রে। তো তোমরা এখানে অনেকে ভুল করেছো, তোমরা পোস্টার রাইটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং দুটিরে আনসার করে এসেছো। তো তোমরা যারা এডি করেছো তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের প্রথম তিনটে স্যার মার্ক দিবে এবং পরেরটি তোমাদেরকে কেটে দিবে। তো এখানে তোমাদের এসেছে সেল এ পিস অফ ল্যান্ড, জমি বিক্রি করার জন্য দেওয়া ছিল কোনো কিছু বিক্রি করতে চাইলে সহজ ফর্মুলা। তো সেই ফর্মুলা থেকে কিন্তু এটা হুবহু কমন পড়ে গেছে। তো এবার চলা যায় প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে। তো প্যারাগ্রাফ রাইটিং এ তোমাদের ফ্রেন্ডশিপটি কিন্তু 100% কমন পড়েছে। তো আমি আমার সাজেশনে বলেছিলাম ট্রি প্লান্টেশন, ফ্রেন্ডশিপ, এই দুটির মধ্যে থেকে একটি 100% কমন আসবে। তো ফ্রেন্ডশিপটি কিন্তু হুবহু কমন পড়ে গেছে। এবং এখানে প্যাট্রিয়টিজম, এটিও কিন্তু কমন পড়ে গেছে। আমি ডিএসসিতে বলেছিলাম প্যাট্রিয়টিজম এটি খুব ইম্পর্টেন্ট, এটি আসার সম্ভাবনা অনেক বেশি, এটিও কিন্তু তোমাদেরকে প্যারাগ্রাফে কমন দিয়ে দিছে। তো এবার চলা যায় 14 নম্বরে। তো 14 নম্বরে তোমাদের ছিল এসে রাইটিং। তো এসে রাইটিং এর ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ, এটি কিন্তু কমন পড়ে গেছে। তো আমার কিন্তু দেখো এখানে 9 নম্বরে দিয়ে দেওয়া ছিল ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ থেকে কিন্তু কমন পড়ে গেছে। তো আমি তোমাদেরকে প্রমাণটি দিয়ে দিলাম। তোমরা যারা রকিবুল 24 এর হ্যান্ডনোটটি ক্রয় করে পড়েছো তারা ইজিলি ভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পেরেছো এবং আশা করতেছি তোমরা 50 মার্কের মধ্যে ইনশাআল্লাহ 40 থেকে 45 নাম্বার পেয়ে গেছো। আমি কখনোই অটো জিনিসের উপরে ফোকাস করি না। আমি যে অ্যান্সারগুলো করে থাকি কোনো বই থেকে আমি কখনোই একটু অংশও কপি করি না, আমি নিজ থেকে সব কিছু লিখি। এই কারণে তোমরা যারা আমার ফর্মুলা এবং আমি যেগুলো অ্যান্সার করে দিয়েছি সেগুলো যদি লিখে আসো তাহলে আমরা ইনশাআল্লাহ ইজিলি ভাবে ফুল মার্ক কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে। তো রকিবুল 24 সাজেশন প্রতি বছরে 100% কমন পড়ে। আমি যে বছর নতুন সাজেশন দিচ্ছি তাই না, আমি দীর্ঘ 5 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়াই এবং কম্পালসরি ইংলিশের উপরে আমার একটি দখল রয়েছে। তো তোমরা দেখতেই পারছো রকিবুল 24 এর হ্যান্ডনোট কি রকম কমন পড়েছে। এরপরেও কিছু স্টুডেন্ট আছে যারা কমেন্ট করবে এবং বলবে আপনার সাজেশন থেকে কোনো কিছুই কমেন্ট পড়েনি। তারা আসলে আমার কাছ থেকে কোনো হ্যান্ডনোটই ক্রয় করেনি, তারা সবসময় অভিযোগ করে। এবং যারা আমার কাছ থেকে হ্যান্ডনোটগুলো ক্রয় করেছে তারা কেউ আমাকে ফোন দিয়ে বলেনি যে স্যার আপনার হ্যান্ডনোট থেকে আমরা কমন পাইনি, এরকম একজন স্টুডেন্টকেও আমি খুঁজে পাইনি। তো রকিবুল 24 একদম শর্টকাট সাজেশন দিয়ে থাকে এবং সেই সাজেশনগুলো থেকে প্রতি বছর 100% কমন পড়ে।
রকিবুল 24-এর কম্পালসরি ইংলিশ ডিগ্রি পাস কোর্স 100 প্রতি বছরেই বের করি একদম সহজ শর্টকাটভাবে। তোমরা যারা পরবর্তী বছরের শিক্ষার্থী আসো এবং তোমরা যারা 2 থেকে 3 বছরের পরে শিক্ষার্থী আসো, তারা অবশ্যই তোমরা তাদের পরীক্ষার আগে বা তোমাদের যখন সেশন শুরু হয়ে যাবে তখনই এই হ্যান্ডনোটগুলো ক্রয় করতে পারো। তো এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটগুলো পাঠানো হয়। তো অবশ্যই এই হ্যান্ডনোটটি দিয়েছিল, অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স, উপরের আই বাটন এবং ফার্স্ট কমেন্ট দেখতে পারো। আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।